composed upon Westminster Bridge September 3, 1802 এই ডেটে এই দিনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি ওনার বোনের সাথে দেখা করতে যাচ্ছিলেন ফ্রান্স লন্ডন টু ওয়ে দ্য ফ্রান্স। উনি লন্ডন টু দ্য ড্রোভারে যাচ্ছিলেন একটা হর্সে চেপে যেতে যেতে ওনার বোনের সঙ্গে দেখা করবেন। সেই পথটা, সেই সময়, সেই মুহূর্ত ছিল একদম আর্লি ইন দ্য মর্নিং, মানে ভোরবেলা দৃশ্যটা। সাপোজ ধর আমরা যখন ওভারনাইট আমরা যখন ঠাকুর দেখতে যাই, যখন ভোরবেলা ফিরি, এই যে সবটা স্নিগ্ধ শান্ত, কোলাহল একদম শূন্য, কোন শহর অঞ্চল শিল্প অঞ্চল কোন লোকের কোলাহল নেই, একদম যে মনোরম সেই যে পরিবেশ, সেই পরিবেশে উনি লন্ডন সিটিকে নতুন ভাবে ডিসকভার করেছেন। একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে আমরা বলি, আমরা তাকে কবি হিসেবে রোমান্টিক পোয়েট বলি, পাশাপাশি উনি হচ্ছেন একজন প্রকৃতি প্রেমী। আমাদের জীবনানন্দ দাশ বিদেশি হিসেবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ love of nature. He finds a romanticism in the nature, and here in his creation throughout the whisper, মানে সাধনা করে গেছেন of the nature, throughout the life the whispering of the nature। ঠিক আছে, এই নিয়ে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের কবিতায় কবি যিনি কিনা অলরেডি ভালোবাসেন প্রকৃতিকে, প্রকৃতির নতুন একটা রূপ দেখেছেন, সেই শহরটার নাম এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, দ্য লন্ডন সিটি, পাশ দিয়ে যে নদী গেছে দ্য থেমস রিভার, এই সব কিছু ডেটা এন্ট্রি করতে হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর উনি ওনার বোন ডরোথির সাথে দেখা করতে যাচ্ছিলেন ওয়ে টু দা ড্রবার কে ক্রস করে। একটা ব্রিজটার পাশে উনি দাঁড়িয়েছিলেন। ফ্রম দেয়ার আর্লি ইন দ্য মর্নিং হি saw the beauty of the nature, the London city. It was something else, means there is no crowd, no smoke, no vehicles, nothing to be alive, মানে প্রাণ শূন্য, মানুষ শূন্য, স্তব্ধ প্রকৃতির যে একটা লন্ডন সিটি উনি যে ডিসকভার করেছিলেন, he was spellbound on the spot. Not only spellbound, he stopped his carriage, মানে ওনার হর্সটাকে উনি স্টপ করেন, stop করে on the way, on the spot he composed this poem. This is the poem on spot he composed on the way to visit with his sister. This is the poem of composed upon Westminster Bridge September 3, 1802. সেপ্টেম্বরের 3 তারিখে 1802 সালে উনি এটা কম্পোজ করছেন। তো কবিতাটা এবার লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করছি। করার আগে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্য সোর্স, দ্য পোয়েমস ইন 2 ভলিউমস। যে সোর্সটা নেওয়া হয়, মানে যেখান থেকে উৎস কবিতাটা নেওয়া, সেটা পোয়েমস ইন 2 ভলিউম। আর এখানে ইটালিয়ান সনেট ব্যবহার করা হয়েছে। ইটালিয়ান সনেটে 14টা লাইন থাকে, ওকে। আর ভাগগুলো ডিভিশন আছে, অক্টেভ এন্ড সেটস এর ডিভিশন আছে, এ বি এ বি এ বি এ বি বি এ, আর সেটস হচ্ছে সি ডি সি ডি সি ডি ডি সি ডি না এ বি এ বি এ বি বি আর সি ডি সি ডি সি ডি। ঠিক আছে, এইভাবে লাইনস গুলো ভাগ আছে। এই ভাগগুলো কি একটু তোরা লাইনস এর দিকে নজর দিলেই বুঝতে পারবি। এ বি ফার্স্ট 4টে লাইন দিয়ে एग्जांपल দিচ্ছি। লাস্টে ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা আই আর আছে, তাই তো? আর একদম লাস্ট লাইনটা দেখ, আবার এ আর আছে, লাস্টে ফার্স্টের সাথে লাস্টের একটা মিল আছে, এ বি বি এ, মানে এ বি বি এ। আবার সেকেন্ড লাইনের লাস্টেরটা দেখ, বাই আছে, আর এখানে ম্যাজেস্টিকে ওয়াই আছে, মানে দুটোতেই এই ছন্দ যখন ওই যে লাস্ট ওয়ার্ড গুলো মিল হয়, যেই লাইনের লাস্ট ছন্দগুলো মিল হয় সেইগুলোকে এইভাবে পেয়ার আপ করা হয়। আর এইটা প্রথম যে লাইনটা আছে, প্রথম যে স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, মানে এ প্রথম দুটো লাইনের মিল, এর সাথে 4 নাম্বার লাইনের মিল, আবার 1 নাম্বারের সাথে 4 নাম্বার লাইনের মিল, আবার মিডিলের দুটো লাইনের মিল, এইভাবে সাজানো রয়েছে। এই সোর্সে, এই রিদমসে ভাঙা রয়েছে। কবিতাটা শুরু হলে ঠিক এইভাবে হচ্ছে। কবি বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু সো মোর ফেয়ার। কবি বলছেন পৃথিবীকে এর আগে এত সুন্দর দেখেননি।
কবিতায় কবি যে ফার্স্ট যে একদম জীবনে প্রথমবার লন্ডন সিটিকে আর্লি ইন দ্য মর্নিং ভিজিট করছেন বা উনি দেখছেন, চাক্ষুষে প্রত্যক্ষ করছেন, সেই জন্য বলছেন এত ফেয়ার, সো মোর ফেয়ার, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, মোর ফেয়ার, উনি আর পৃথিবীতে কিছু দেখেননি। ডাল উড হি বি অফ দ্য সোল হু কুড পাস বাই, উনি বলছেন হবে সে নিরস। ডাল মানে হচ্ছে, মানে বলে না মানুষের মধ্যে বোধহীনতা না থাকলে, কোনো অ্যাকশন রিয়াকশন না দেখালে, দ্যাটস দ্য ডাল পিপল। মানুষ সেই নিরস হবে যদি এই রূপকে উপভোগ না করে। তুই যদি সমুদ্র তটে গিয়ে, সমুদ্র উপকূলে গিয়ে যদি সানশাইন সানসেট কে যদি ফিলই না করতে পারিস, হোয়াট ইজ দ্য বিউটি ডিউরিং দিস সানশাইন এন্ড দ্য সানসেট সারাউন্ডিং দ্য লুক অফ দ্য নেচার, তাহলে তোর মধ্যে সেই রসই নেই, সেই মনোবৃত্তি বা সেই নজর দৃষ্টি নেই। তাই জন্য উনি বলছেন পৃথিবী এত সুন্দর সেই মুহূর্তে লন্ডন সিটিটাকে লাগছে, যদি কেউ না সেটাকে উপভোগ করে তাহলে মানুষ হবে একদমই নিরস, যে কিনা পাস করে যাচ্ছে। তো এখানেও খুব ইম্পর্টেন্ট, উড বি ভেরি ডাল। সোল মানে আত্মার দিক থেকে, প্রাণের দিক থেকে, তার মধ্যে প্রাণ থাকবে না, যে কিনা সেই রূপকে উপভোগ না করেই অতিক্রম করে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডস এর মধ্যে ইম্পর্টেন্সই আছে, বিকজ তোদের এমসিকিউ আসবে, তো প্রত্যেকটা লাইন গুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করে পড়ে নিলে যেখান থেকে, কারণ এই একটা ওয়ার্ড তুলেই এমসিকিউ হবে। পাস বাই, পাস্ট অন, পাস্ট অফ, এই যে অতিক্রম করে চলে যাওয়া। পাস্ট বাই মানে ফ্রেজাল ভার্ব, যেটা অতিক্রম করে যে চলে যাচ্ছে, না দেখে চলে যাবে, পাসার বাই কাইন্ডস অফ। তো সেই জন্য প্রত্যেকটা লাইনকে স্ক্রুটিনি করে পড়াটা খুব দরকার। A sight so touching in his majesty, তার রূপের দিক থেকে, ম্যাজেস্টি মানে আড়ম্বর, জাঁকজমক, গ্র্যান্ডার, নেচার দিক থেকে অত্যন্ত প্রাণবন্ত বা চিত্তাকর্ষক, যা মনকে ছুঁয়ে যায়, একটা আমোদ দিয়ে যায়। দিস সিটি, ক্যাপিটাল আছে, দিস সিটি মানে লন্ডন, নাও ডার্ট, ডার্ট মানে দূর থেকে দেখাচ্ছে লাইক আ গার্মেন্ট ওয়্যার, একটা যেন পোশাক পরিধান করে আছে। কেমন ভাবে, তো আমরা যদি ভোরবেলা উঠি, একটা যে অরেঞ্জিস যে আভাটা থাকে না, একদম একটা পুরো একটা জায়গা যেখানে তো সূর্য জাস্ট উঠছে, রাইজ হচ্ছে, সান রেটা যে পড়েছে হালকা মৃদু, দূর থেকে যদি আমরা দেখি দিগন্ত, তখন আমরা সেটা ফিল করতে পারি। সেই দূর থেকে মনে হয় যেন কে এটা কি চাদর থেকে দিয়েছে। আমরা যদি আকাশেও দেখি একটা জায়গায় দূরে যদি কালো হয়ে থাকে পেঁজা তুলোর মতো, মনে হয় যেন কি এটা চাদর বা পাতলা কিছু কম্বল বা ব্ল্যাঙ্কেট, কিছু একটা কোন একটা কাপড় যেন পরিধান করেছে। তুই যদি সেই কাব্যিক নজরে দেখিস, কারণ কবিরা তো সবকিছুর মধ্যে প্রাণ প্রদান করেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রাণগুলো দিয়েই তারা সৃষ্টি করে, তাদের যা কিছু সৃষ্টি পূর্ণ যা সব ওনাদের ক্রিয়েশন রয়েছে। তো সেখানে উনি বলছেন দূর থেকে সিটিকে লাগছে, ডার্ট মানে হচ্ছে দূর থেকে সিটিকে লাগছে যেন একটা পোশাক পরে রয়েছে। এখন দেখ একটা আস্তে আস্তে কালো আভা পড়ে যাবে, আরেকটু পরে আরো কালো অন্ধকার, মনে হয় যেন কালোকে পর্দা টেনে দিয়েছে। সেটাকে তুই টুইস্ট করে আমরা যদি আর্লি ইন দ্য মর্নিং দেখি, সেই কালো যখন সরে একটা প্রথম আওয়া ওঠে সকালটা যে দুধটা, সেই মনে হয় যেন একটা কে যেন কি একটা পোশাক পরেছে। তো সেখানে সান রেটা পড়বে, যার অলরেডি সাতখানা কালার রয়েছে, সেটা কতটা কতটা গ্ল্যামারাস হবে, কতটা ব্রাইট হবে। তাই জন্য কবি অনুমান করে, অনুরূপ করে এইভাবে বলছেন, the beauty of the morning silent bar, very important and very beautiful line, সকালের এই সৌন্দর্য যা কিনা নিস্তব্ধ আর উন্মুক্ত, সাইলেন্স, সাইলেন্সই আমাদের প্রাণকে ছোঁয়। এই জন্য আমরা পাহাড় যেতে চাই, আমরা কোলাহল থেকে দূরে ঘুরতে যেতে চাই, কোলাহলপূর্ণ জায়গায় যেতে চাই না, আর পুরো উন্মুক্ত। বিহার মানে হচ্ছে কোনো মানুষ নেই, কোনো লোকজন নেই, কোনো জঞ্জাট নেই, কোনো শিল্পায়ন নেই, কিচ্ছু নেই, পুরো নিশ্চুপ। এবার কি কি নেই উনি কবি বলছেন, যেতে যেতে এবার চারপাশে যা যা দেখছেন সব স্তব্ধ। কি? ships, towers, domes, theaters and temple lie, জাহাজ, বড় বড় যে টাওয়ার গুলো ওঠে, ডোমস মানে গম্বুজ, থিয়েটার নাট্যশালা, মন্দির, সব যেন এখন ঘুমন্ত অবস্থায়। কেন ঘুমন্ত অবস্থায়? কোনো লোক বেরোচ্ছে না, কোনো লোক উঠছে না, কোনো কিছু আওয়াজ বাজছে না, সবাই যেন এখন ঘুমোচ্ছে, অ্যাসলিপ। হ্যাঁ, প্রাণ দান করে বলছেন ওপেন আনটু দ্য ফিল্ড, মাঠ যেন এখন উন্মুক্ত, অ্যান্ড টু দ্য স্কাই মানে মাঠগুলো এখন যেন দিগন্তের সাথে, আকাশের সাথে একবারে মিলে একাকার হয়ে গেছে। ঠিক আছে, উনি তো একটু ব্রিজে উঠে আছেন না, তাই জন্য উনি এই ভিউ গুলো দেখতে পাচ্ছেন।
all bright and glittering in the smokeless air, সবকিছু খুবই উজ্জ্বল, খুবই চকচকে এই ধোঁয়াহীন বাতাসের মাঝখানে। বাতাস কেন ধোঁয়াহীন? কোনো তো যানজট নেই, কলকারখানা নেই, কোনো কিছু চলছে না, তাই জন্য ধোঁয়াহীন বাতাসের মধ্যে সবই উজ্জ্বল, খুবই চকচকে লাগছে, আরো পরিষ্কার লাগছে, আরো প্রাণ যেন তার মধ্যে প্রদান করা হয়েছে। নেক্সট লাইন, never did sun more beautifully set, কবি বলছেন সূর্যকে এত সুন্দর ভাবে এর আগে, সেট মানে হচ্ছে চান করা, চান করতে দেখা যায়নি, এই জন্য কারণ সূর্য জাস্ট রাইজিং হওয়ার জন্য সূর্যের যে ফার্স্ট রে মানে আলোর যে প্রথম যে আভা, তাতে যেন প্রথমে সূর্য যখন ওঠে কিরকম লাগে, কুসুমের মতো টল 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 যেন একদম থল 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 করে, সে যেন আলোর মধ্যে যখন উঠছে যেন মনে হচ্ছে সে চান করে উঠেছে, একদম তর তাজা পরিষ্কার। সেই রংটা তো কিছুক্ষণ পর গিয়ে সাদা হয়ে যাবে, আমরা তাকাতেও পারবো না। তাই জন্য বলছেন সূর্য যেন এর আগে এত সুন্দর ভাবে যেন আর বিউটিফুলি যেন আর নিজেকে ফোল্ডও করেনি, নিজেকে মানে এত পরিষ্কার কখনো দেখায়নি, এত সুন্দর কখনো দেখায়নি। in his past splendor valley rock or hill, প্রথম চমৎকার উপত্যকা, পাহাড়, পর্বত, সব জায়গায় দেখো সবই এখন উজ্জ্বল, চকমক করছে, ঝলঝল করছে। এটা নেভার এর শর্ট ফর্ম, ওকে, NEER। তুমি কখনোই দেখবে না, কবি বলছেন মানে কবি বলছেন আমি কখনোই দেখিনি, never felt, কখনো অনুভব করিনি, a calm so deep, এই শান্তি এত নিবিড় এত গভীর হয় কবি এর আগে কখনো উপলব্ধি করেনি। শান্তির মধ্যে নিস্তব্ধতার মধ্যেও যে এত গভীরতা বিরাজ করে তা আমার এর আগে উপলব্ধি করা হয়নি। সেদিন ওই শহরে গিয়ে, ওই শহরে যাওয়ার পথে ভোরবেলা যেটা উনি উপলব্ধি করেছেন, যেখান থেকে ওনার এই সৃষ্টি, এক অনবদ্য সৃষ্টি। দ্য রিভার, নদীটা গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে। হুইচ রিভার পরীক্ষায় আসবে, দ্য টেমস রিভার। এখানে উল্লেখ নেই কিন্তু শুরুতে উল্লেখ আছে, তো ডেটাগুলো লিখতে হবে। নদী তার মনের ইচ্ছায় ফ্লো করে যাচ্ছে, সেখানে কোনো জাহাজ চলছে না, কোনো বোট চলছে না, কোনো মানুষ সাঁতার কাটছে না, কিচ্ছু হচ্ছে না, তাই না? নিজের উইলে বয়ে যাচ্ছে, নিজের ইচ্ছায়, সুইট উইল, ইচ্ছা, আনন্দে বয়ে যাচ্ছে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, কেমন ইচ্ছা, সুইট উইল, এটা এমসিকিউতে আসে। ওকে, ডিয়ার গড, কবি এবার বিধাতাকে উৎসর্গ করে বলছেন, হে প্রভু, the very houses seem asleep, মনে হয় প্রত্যেকটা বাড়ি মানে প্রত্যেকটা এখন ঘর বাড়ি সবাই এখন যে ঘুমন্ত অবস্থায় আছে, and all the mighty heart is lying still, এবং মাইটি হার্ট মানে হচ্ছে স্বর্গীয় আত্মা, বা এই সময়ে যে স্বর্গীয় দৃষ্টি বা দৃশ্য উনি উপভোগ করেছেন তা যেন এইভাবেই চিরকাল ভাবে লাইন মানে স্তব্ধ ভাবেই যেন পতিত থাকে বা শুয়ে থাকে, যার ফলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অব্যক্ত অদেখা যে সৌন্দর্য রয়েছে, অপ্রকাশিত যে সৌন্দর্য, তা উপভোগ করে নিজেদের মধ্যে প্রাণশক্তিকে বা নিজেদের যে রসদ রয়েছে তাকে পরিপূর্ণ করতে পারে। তাই উনি বিধাতাকে বলছেন, ভগবান ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এরকম রূপের সাথে পরিচয় করানোর জন্য বা সাক্ষাৎ করানোর জন্য। ঠিক আছে, এই সিম্পল একটা কবির প্রকৃতির প্রতি ডেডিকেটেড, বিকজ দ্য পোয়েট ইজ a totally romantic poet of the nature provoke and insist to William Wordsworth to compose such a creations, and he was a worshipper, একটা পূজারী ছিলেন প্রকৃতি ওনার কাছে একটা দুলহানের মতো ছিল। ওকে, লাইক a beloved one,